থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, বাংলাদেশ গ্যাসফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আমি আজ তোমাদের ফাইন্যান্স প্রথম পত্রের যে নবম অধ্যায়টি নিয়ে আলোচনা করতেছিলাম। আমি একটি ক্লাসে তোমাদেরকে ফাইন্যান্স প্রথম পত্রের নবম অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আমি সেই অধ্যায়ের আজকে আরেকটি টপিক আলোচনা করব। সেটা ছিল যে আমরা যে টপিকটা আলোচনা করেছিলাম সেটা ছিল সম্ভাবনার হার যখন প্রশ্নে দেয়া থাকে সেই প্রেক্ষিতে আমরা কিভাবে গড় মুনাফার হার, আদর্শ বিচ্যুতি, বিভেদাঙ্ক এবং ভেদাঙ্ক নির্ণয় করা যায়, সেই বিষয়গুলো আমি প্রথম ক্লাসে বা প্রথম লেকচারে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। আজ আমরা ওই অধ্যায়েরই যদি সম্ভাবনা না থাকে, আমার দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে সম্ভাবনা থাকলে, আরেকটি হচ্ছে সম্ভাবনা না থাকলে। যদি প্রশ্নে সম্ভাবনা না থাকে তাহলে কিভাবে গড় মুনাফার হার, আদর্শ বিচ্যুতি, বিভেদাঙ্ক এবং ভেদাঙ্ক নির্ণয় করা যায়, সেই বিষয়টি আজকে আলোচনা করব। ওকে, তো যারা এখনও লাইভ ক্লাসে যুক্ত হওনি, আমি তোমাদেরকে অনুরোধ করব যে দ্রুত তোমরা লাইভ ক্লাসে যুক্ত হয়ে নাও। আর যারা যুক্ত হয়েছ তারা, বাকি যারা যুক্ত হয়নি তাদেরকে তোমরা যুক্ত করে নাও, ঠিক আছে? আর যারা যারা আসো তারা কমেন্টের মাধ্যমে জানাতে পারো কে কে লাইভ ক্লাসটি দেখতেছো, এবং যদি কোনো না বোঝো, কোনো একটি টপিক যদি না বোঝো, তাহলে সেই টপিক সম্পর্কে আমাকে কোশ্চেন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো এখন আমরা দেখি, যদি প্রশ্নের সম্ভাবনার হার দেয়া না থাকে তাহলে কিভাবে আমাদের গড় মুনাফার হার, প্রত্যাশিত, এগুলো আমরা বের করব। যেমন একটি অঙ্ক যদি হয় বছর প্রত্যাশিত আয়ের হার, বছর, আর একটি হচ্ছে প্রকল্প এ আর একটি প্রকল্প বি। প্রকল্প বি বছর যদি আমি বলি 2010, 2011, 2012 এবং 2013, 4 বছরের আয়ের হার হচ্ছে 12%, 10%, 8%, -2%। ওকে, আর প্রকল্প বি এর হচ্ছে 20%, -10%, তারপরে 10%, তারপর হচ্ছে 4%। এই ছিল আমাদের একটি বছর আর প্রকল্প এর আয়ের হার এবং প্রকল্প বি এর আয়ের হার। আমরা যদি করি ক নাম্বার প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার। খ নাম্বার যদি আমরা করি আদর্শ বিচ্যুতি, গত ক্লাসটার মতোই আদর্শ বিচ্যুতি। গ নাম্বার আমরা করব বিভেদাঙ্ক, ঘ নাম্বার আমরা করব ভেদাঙ্ক। এই 4টি রিকোয়ার্ড আমরা এই উদ্দীপকটির আলোকে, এই প্রশ্নটির আলোকে আমরা এই 4টি রিকোয়ার্ড করার চেষ্টা করব। বছর আছে 4 বছর, প্রকল্প এ এর 4টা আয়ের হার আছে, প্রকল্প বি এর 4টা আয়ের হার আছে। এই প্রকল্প এ এর আয়ের হার এবং প্রকল্প বি এর আয়ের হারের ভিত্তিতে আমরা প্রত্যাশিত আয়ের হার, আদর্শ বিচ্যুতি, বিভেদাঙ্ক এবং ভেদাঙ্ক বের করব। চলো আমি আবারও বলছি, আমরা যে গত ক্লাসে যেটা করেছিলাম সেইখানে ছিল প্রকল্প এ এর আয়ের হার ছিল, সম্ভাবনা ছিল, প্রকল্প বি এর আয়ের হার ছিল এবং সম্ভাবনা ছিল। কিন্তু আজ আমরা যেটি করতেছি সেইখানে কোনো সম্ভাবনার হার দেয়া নেই। তাহলে আমি আজকের মূলত নিয়মটা হচ্ছে, সম্ভাবনার হার যদি প্রশ্নে দেয়া না থাকে তখন কিভাবে আমরা এই রেকর্ডগুলো করব। আমি কিন্তু সম্ভাবনা দেয়া থাকলে কিভাবে এই রেকর্ডগুলো করে সেটা কিন্তু আমি তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম। আজ আমরা দেখতেছি সম্ভাবনা দেয়া না থাকলে কিভাবে এই রেকর্ডগুলো করতে হবে। ওকে, তার জন্য আমাদের প্রথমে তো একটি ছক করতে হবে, যেই ছকের মাধ্যমে আমাদের এই রেকর্ডগুলো আসবে। ছকটা কি? ছকটা হচ্ছে, আমি যদি ছকটা কমপ্লিট করি, এইখানে একসাথে আমি দুইটা ছক কমপ্লিট করে ফেলবো। 1, 2, 3, 4 বছর। প্রথমেরটা আমি যদি বলি বছর, ওকে, বাকিটাকে পার্ট করব। বছরটা যেহেতু কমন তাই আমি কমন পার্ট একটা করে ফেললাম, বছর। তাহলে বছর কিন্তু দুইটার জন্যই কমন, তাই আমি কমন পার্টটা করে ফেললাম বছর। তারপর বাকিটাকে দুইটা পার্ট করে আয়ের হার, গড় আয়ের হার, আর বার 4টা করে ঘর, আয়ের হার, গড় আয়ের হার, আর মাইনাস আর বার। তার মানে আমি প্রকল্প এ, প্রথমটা হবে প্রকল্প এ, পরেরটা হবে প্রকল্প বি।
প্রকল্প এ আর একটা প্রকল্প বি। তাহলে প্রকল্প এ আর প্রকল্প বি আমি কিন্তু এক ছকে করতেছি। আমি গত ক্লাসে যেটা ছিল সেটা একটা মান ছিল, আমি কিন্তু এখন দুইটা মান দিয়ে করাচ্ছি। ওকে, কোনো প্রবলেম নাই, নো প্রবলেম। আমরা একটা মান দিয়ে করলে যেরকম হবে, দুইটা মান দিয়ে করলে একই রকম হবে। একটা মান দিয়ে করলে একটা ছক হইতো, দুইটা মান দিয়ে যেহেতু আমি করতেছি তাই আমাদের দুইটা ছক হবে। ওকে, আমি এখানে আরও কয়েকটি রিকোয়ার্ড আমরা করব। যেমন আমি যদি বলি কোন প্রকল্পটি ভালো, আমি যদি সিদ্ধান্ত দিতে চাই, আরও কয়েকটি রিকোয়ার্ড দিলে, কোন প্রকল্পটি অধিক ঝুঁকিপূর্ণ, কোন প্রকল্পটি অধিক ঝুঁকিপূর্ণ। 6 নাম্বার, কোন প্রকল্পটিতে বিনিয়োগ করা উচিত, বিনিয়োগ করা উচিত। ওকে, এই দুইটা রিকোয়ার্ডও আমরা সহ করব। তাহলে ছয়টি করে রিকোয়ার্ড করব। ওকে, তাহলে আমরা কি দেখব? বছর, প্রকল্প এ, প্রকল্প বি। বছরের জায়গায় যদি আমি লিখি 2010, ইংলিশে লিখি তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। 2010, 2011, 2012, 2013। তোমরা যদি বাংলা লিখো কোনো প্রবলেম নেই। প্রকল্প এর আয়ের হার, প্রথম ঘরটার নাম হচ্ছে আয়ের হার সংক্ষেপে আর। তারপরেরটার নাম হচ্ছে আর বার, গড় আয়ের হার। তারপরে আর থেকে আর বার বাদ, তারপরেরটা হচ্ছে আর থেকে আর বার বাদ দিয়ে হোল স্কোয়ার। ঠিক একই রকম প্রকল্প বি এর আয়ের হার, প্রথমটা আয়ের হার সংক্ষেপে আর, তারপরে আর বার, আর মাইনাস আর বার, আর মাইনাস আর বার হোল স্কোয়ার। এই ছিল আমাদের ছকটি। ওকে, তো প্রথমে আমরা যদি বলি আয়ের হারগুলো যদি আমরা বসাই, 0.12, 0.10, 0.08 মাইনাস 0.02, তাহলে সামেশান করলে কত আসে? সামেশান আর মানে আয়ের হারের যোগফল। 12 আর 10 22 আর 30, 30 থেকে 2 গেলে 0.28। এখন এটার আর বার আমরা বের করব। আর বার হচ্ছে সামেশান আর ডিভাইডেড এন। তাহলে সামেশান আর কে এন দ্বারা ভাগ করলে সামেশান আর হচ্ছে 0.28 ডিভাইডেড বাই 4। 4 নং 7, 4 নং 4 আটা 32, 4 7 28, 0.07। তাহলে 7% আয়ের হার, অর্থাৎ এইটাই কিন্তু আয়ের হার অলরেডি আমাদের বের হয়েছে। যেহেতু আমাদের প্রশ্নে বছর দেয়া নেই, তাই আমরা যতটা আয়ের হার আছে প্রত্যেকটা আয়ের হারকে যোগ করে মানে সেটাকে সংখ্যা দ্বারা ভাগ করলেই গড় আয়ের হার বের হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম আয়ের হারগুলো কত? 0.28 বা 28%। তাকে যদি আমরা বছরের সংখ্যা 4 দ্বারা ভাগ করি তাহলে 7%, 0.07 বের হয়। এইটাই আমরা আর বারের জায়গায় বসাবো, 0.07 করে বসাই দিব। এখন বাকি দুইটা ঘর যদি আমরা ফিল আপ করতে চাই কি হবে? বাকি দুইটা ঘর ফিল আপ করলে হবে। ওকে, বাকি দুইটা ঘর যদি আমরা ফিল আপ করি, 0.12 থেকে 0.07 বাদ দিব। ওকে, বাদ দিলে থাকবে 0.05, সেটাকে আমরা স্কোয়ার করব 0.0025। ওকে, 0.0025। ঠিক একই রকম 0.10 থেকে 0.07 বাদ দিব 0.03, 0.10 মাইনাস 0.07, 0.03, এটাকে স্কোয়ার করব। তারপরে 0.08 থেকে 0.07 বাদ দিব 0.01, এটাকে স্কোয়ার করব 0.0001, মাইনাস 0.02 থেকে 0.07 বাদ দিব মাইনাস 0.09, এটাকে স্কোয়ার করব 0.0081। ওকে, এই ছিল আমাদের প্রথম ছকটা, প্রকল্প এর যে ছকটা। এখন এইটাকে আমরা সামেশন করব, সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার। কত আসে? আর মাইনাস আর বার হোল স্কোয়ারের সামেশন যদি আমরা করি 0.0025 যোগ 0.0009 যোগ 0.0001 যোগ 0.0081, 0.00116, এই হচ্ছে
প্রথম যেই প্রকল্পটা আছে প্রকল্প এর যে আমাদের ছকটা, সেই ছকটা অলরেডি আমরা করে ফেললাম। কিভাবে করলাম? প্রকল্পের আয়ের হারকে আর দ্বারা প্রকাশ করলাম, আর বার লিখলাম, আর থেকে আর বার বাদ দিলাম, সেটাকে স্কোয়ার করলাম। এইভাবে এই মানটাকে আমরা যোগ করলে আর বার মানে আর মাইনাস আর বার হোল স্কোয়ারের সামেশন পাওয়া গেল। তাহলে এটা প্রকল্প এর ঠিক হবে। তাহলে প্রকল্প বি এর যখন আমরা করব, আমরা যদি সেম মানগুলো বসাই, প্রকল্প বি এর মানগুলো 0.20 মাইনাস 0.10 0.08 ওকে, সামেশন করি। সামেশন আর ইকুয়াল টু 20 থেকে এটা কাটাকাটি 0.28 ওকে। এটাকেও যদি আমি আর বার করতে চাই, আর বার হবে সামেশন আর ভাগ এন, মানে 0.28কে 4 দ্বারা ভাগ করলে 0.07 ওকে। সবাই কি বুঝতে পারতেছো কিভাবে আসলো? আমাদের 1 2 3 4টা আর আমি বসালাম পয়েন্ট আকারে, 4টা আর এর যোগ করলাম, যেহেতু একটা বিয়োগ আছে, যেটা মাইনাসের এটা মাইনাস করলাম, বাকিটা 0.28কে আমরা এন দ্বারা 4 দ্বারা ভাগ করলে 0.07। এইটাই যদি আমরা আর বারের জায়গায় বসাই 0.07 এখন আমরা বাকি দুইটা কাজ করব। আর থেকে আর বার বাদ দিব, আর থেকে আর বার বাদ দিলে কত থাকে? 20 থেকে 0.07 বাদ 0.13, এটাকে স্কোয়ার করব 0.0169 মাইনাস 0.10 থেকে মাইনাস করব 0.07 মাইনাস 0.10 মাইনাস 0.07 মাইনাস 0.17, এটাকে যদি আমরা স্কোয়ার করি 0.0289 10 থেকে 0.07 বাদ দিলে 0.03, এটাকে স্কোয়ার করলে 0.3009, 8 থেকে 0.07 বাদ দিলে 0.01 ওকে। এই ছিল। এটাকে যদি আমরা আবার সামেশন করি, সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার সমান সমান কত হয়? এটাকে আমরা যদি স্কোয়ার করি, যোগ 0.0169 যোগ 0.3009 যোগ 0.3001 সব মিলায় 0.0468 সারণীটাতে কারো কোনো কোশ্চেন আছে কিনা থাকলে বলো। সারণীটা আমরা কিভাবে করলাম? সারণীটা আমরা করলাম বছর, যেটা কমন গড়, আমরা বছরগুলো বসালাম। প্রকল্প এ এর জন্য 4টি ঘর করলাম, প্রকল্প বি এর জন্য 4টি ঘর করলাম। প্রকল্প এ এর ঘরগুলো কি কি ছিল? আয়ের হার আর তারপরে গড় আয়ের হার মানে আর বার, যেটা আমরা বের করে নিয়ে তারপর করতে হবে। তারপরে আর থেকে আর বার বাদ দিয়েছি, তারপরে ওইটাকে স্কোয়ার করেছি। ঠিক প্রকল্প বি এর আয়ের হারগুলো আমি বসালাম পয়েন্ট আকারে, মানগুলো যোগ করলে 0.28, এটাকে 4 দ্বারা ভাগ করলে গড় আয়ের হার 0.07। সেই 0.07টা আমরা যদি বসাই, বসানোর পরে আর থেকে আর বার বাদ দিছি, ওইটাকে স্কোয়ার করছি। আর থেকে আর বার বাদ দিছি, ওইটাকে স্কোয়ার, প্রত্যেকটা আর থেকে আর বার বাদ দিয়ে হোল স্কোয়ার করলাম, রেজাল্ট চলে আসলো। তাহলে আমাদের প্রকল্প এর আর মাইনাস আর বার হোল স্কোয়ার বের হলো, প্রকল্প বি এরও আর মাইনাস আর বার হোল স্কোয়ার বের হলো ওকে। এখন আমরা রিকোয়ার্ডে চলে যাব। রিকোয়ার্ডে কি কি চাইছে? রিকোয়ার্ডে আমরা চাইছে 1 নম্বর প্রত্যাশিত আয়ের হার, অলরেডি বের হয়ে গেছে। ওকে, প্রত্যাশিত আয়ের হার অলরেডি আমাদের যেটা বের হয়েছে আর বার 0.07, একটা 0.07, তার মানে এইগুলোই হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। তাহলে আমি যদি রিকোয়ার্ডগুলো করার চেষ্টা করি, তাহলে এটা তো সবাই ক্লিয়ার তো নাকি? এই যে এটা আমি কিন্তু মুছে ফেলি। ওকে, তাহলে এটা যদি আমরা মুছে ফেলি, এখন আমরা রিকোয়ার্ডগুলো করব। 1 নম্বর রিকোয়ারমেন্ট কি? প্রত্যাশিত আয়ের হার। আর বারের সূত্র হচ্ছে সামেশন আর ভাগ এন। অলরেডি আর বার আমরা বের করেছি, এরটা 0.07 বের হয়েছে বা 7%, যেটা অলরেডি আমাদের আগেও বের হয়েছিল। আর বার বি অলরেডি আমরা বের করেছিলাম ওই পাশে 0.07 বা 7% ওকে। তাহলে আমরা 1 নম্বর রিকোয়ারমেন্ট পেয়ে ফেলেছি, প্রত্যাশিত আয়ের হার আর বার 7%, এটারও 7%, বি এরটারও 7%। এখন আমি যদি গেল খ নাম্বার যদি আমি করি, খ নাম্বার কি ছিল? খ নাম্বার ছিল আদর্শ বিচ্যুতি। তাহলে আদর্শ বিচ্যুতি কি? আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান ব্র্যাকেটে
সিগমার সূত্রটা হচ্ছে একটু সূত্রটা চেঞ্জ, গত ক্লাসের যে সূত্রটা ছিল তার সাথে এটার সূত্রটা একটু পরিবর্তন হবে। আর মাইনাস আর বার হোল স্কোয়ারকে n-1 দ্বারা ভাগ করতে হবে, যেটা তোমরা 9 10-এ অলরেডি করে এসেছো। তাহলে সিগমা এ হবে কোন মানটাকে কত দ্বারা ভাগ করব, এই যে আর মাইনাস আর বার হোল স্কোয়ার, এর মানটা 0.00116, 0.00116কে ভাগ করব 4 বিয়োগ 1, 3 দ্বারা ভাগ করব, ভাগ করে রুট করব। তাহলে 0.00116 ভাগ 3, ভাগ 3 করলে অনেকগুলো মান আসে, 000 38 4টা 6 386666। এটাকে যদি আমরা রুট করি 0166 বা 1.66%। ওকে, আমরা করলাম এ এরটা। ঠিক তদ্রূপ আবার সিগমা বি এরটা যদি আমরা করি কতকে 0.0468, এই যে 0.0468, তাহলে আমি বসাবো 0.0468, তাকে 4 বিয়োগ 1, 3 দ্বারা ভাগ করব, 0.0468 ভাগ 3 0156, এটাকে রুট করব 1249 বা 12.49%। ওকে, আমরা দুইটা মান রিকোয়ার্ড পেয়ে ফেললাম। আমরা ক এবং খ অলরেডি হয়ে গেছে। ক এর মানটা ক কি ছিল, ক ছিল কি, ক ছিল প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার মানে আর বার, তাহলে আর বার হচ্ছে সামেশন আর কে এন দ্বারা ভাগ। তাহলে অলরেডি আমরা এখানে বের করেছিলাম, তাই আমি ওই লেখাটা আমি না লিখে আমি সরাসরি উত্তরটা লিখে ফেলেছি 0.07 বা 7%, আর বার বিও 0.07 বা 7%। আর আদর্শ বিচ্যুতি খ নাম্বারে ছিল আদর্শ বিচ্যুতি বের করা হয় সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ারকে n-1 দ্বারা ভাগ করতে হবে। তাহলে n-1 দ্বারা ভাগ করলে এই মানটাকে আমরা যখন 4 বিয়োগ 1 3 দ্বারা যখন আমরা ভাগ করব, ভাগ করলে এই মানটা আসে, এই মানটাকে রুট করলে এত, এটাকে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ। ঠিক তদ্রূপ বি এরটাও একই রকম চলে আসছে। ওকে, তাহলে আদর্শ বিচ্যুতিও গেল। 2 নম্বর রিকোয়ারমেন্ট। 3 বিভেদাঙ্ক আগের মতোই। গ নাম্বার বিভেদাঙ্ক আগের মতো। বিভেদাঙ্ক কিভাবে, সিবি অলরেডি আগে আমরা যেভাবে করেছিলাম, সিগমা ডিভাইডেড বাই আর বার গুণ 100। তাহলে সিবি এর সিবি যদি আমরা করি, এর সিগমা কত 0166 আর এটা 07, 0166 ডিভাইডেড 07 ইন্টু 100। এরটা 0166 ডিভাইডেড 07 ইন্টু 100, 23.71%, 23.71%। ওকে, সিবিবি যদি আমরা করি, সিবিবি মানে বিভেদাঙ্ক বি এরটা, তাহলে বি এর বিভেদাঙ্ক করলে 0.1249 ডিভাইডেড বাই 0.07 ইন্টু 100। তাহলে 1249 ভাগ 0.07 ইন্টু 100, 178.43%, 178.43%। ওকে, গ নাম্বার। তাহলে বিভেদাঙ্ক আগের মতো সূত্র অনুযায়ী আমরা মান লিখলাম, আগের মতো সূত্র সিবি হচ্ছে সিগমা ডিভাইডেড বাই আর বার গুণ 100। তাহলে সিবি এ হচ্ছে এই যে সিগমা ডিভাইডেড বাই আর বার গুণ 100, সিবিবি হচ্ছে এই সিগমা ডিভাইডেড বাই এ আর বার ইন্টু 100। তাহলে আমাদের বিভেদাঙ্ক চলে গেল। গহ নাম্বার বলছে ভেদাঙ্ক আগের মতোই, ভেদাঙ্ক বের করো। তাহলে ভেদাঙ্ক যদি আমরা করি, ভি হচ্ছে সিগমাটাকে স্কোয়ার করে দিলে ভেদাঙ্ক পাওয়া যায়। তাহলে সিগমা স্কোয়ার করলে সিগমাটাকে স্কোয়ার, 0.07 কে স্কোয়ার, 0.0166 কে স্কোয়ার, ভেদাঙ্ক বি হবে দ্বিতীয় সিগমাটাকে 0.1249 কে স্কোয়ার। তাহলে প্রথমটাকে স্কোয়ার করলে হবে 0.000039, আর পরেরটাকে স্কোয়ার করলে হয় 0.0156। এই ছিল আমাদের 4টা রিকোয়ার্ড, যেগুলো আমরা অলরেডি আগের ক্লাসে করে সম্ভাবনা থাকলে, আর এখন যেটা করলাম সেটা হচ্ছে সম্ভাবনা যদি না থাকে। ওকে,
সৌরভ বলছো লেখাগুলো দেখা যায় না, তাই না? না, দেখো ভালো করে লেখাগুলো তুমি মোবাইলটা যদি একটু ইয়ে করে রাখো, মোবাইলটা তুমি একদম স্মুথলি রাখো, দেখো লেখাগুলো দেখা যাবে। আশা করি লেখাগুলো দেখতে পারতেছো। আমি অন্য মোবাইলেও ট্রাই করতেছি, লেখাগুলো দেখা যায়। ওকে, ঠিক আছে। এখন আমরা দেখি তাহলে আমাদের কি বের হলো। প্রত্যাশিত আয়ের হার অলরেডি 2টা বের হলো, আদর্শ বিচ্যুতি 2টা বের হলো, বিভেদাঙ্ক 2টা বের হলো, আর ভেদাঙ্ক 2টা বের হলো। ওকে, এখন আমরা করব 5 নম্বর রিকোয়ারমেন্ট, নম্বর রিকোয়ারমেন্ট। নম্বর রিকোয়ারমেন্ট কি বলেছে? কোন প্রকল্পটি অধিক ঝুঁকিপূর্ণ? কোন প্রকল্পটি অধিক ঝুঁকিপূর্ণ এটা যদি আমরা বিবেচনা করতে চাই বা এটা যদি আমরা সিদ্ধান্ত দিতে যাই, তাহলে বিভেদাঙ্কের ভিত্তিতে সিদ্ধান্ত দিতে হবে। বিভেদাঙ্ক যার যত বেশি সেই প্রকল্পের ঝুঁকি তত বেশি, বিভেদাঙ্ক যার যত কম সেই প্রকল্পের ঝুঁকি তত কম। তাহলে আমরা বিভেদাঙ্কের ভিত্তিতে যদি দেখি, আমরা দ্বিতীয়টার বিভেদাঙ্ক অনেক বেশি, অনেক বেশি, প্রায় 5-6 গুণ হবে। তাহলে বিভেদাঙ্ক যেহেতু দ্বিতীয়টার বেশি প্রকল্প বি এর, তাই প্রকল্প বি বেশি ঝুঁকিপূর্ণ। তাহলে আমি কি লিখব? প্রকল্প বি অধিক ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিপূর্ণ, কারণ প্রকল্প বি এর বিভেদাঙ্ক ছোট। প্রকল্প বিটা অধিক ঝুঁকিপূর্ণ কারণ প্রকল্প বি এর বিভেদাঙ্ক ছোট, ছোট না, বড়। প্রকল্প বি এর বিভেদাঙ্ক বড়, এই জন্য অধিক ঝুঁকিপূর্ণ প্রকল্প বি। তাহলে আমরা দেখলাম কোন প্রকল্পটি অধিক ঝুঁকিপূর্ণ এই সিদ্ধান্ত দিতে গেলে প্রকল্প বি অধিক ঝুঁকিপূর্ণ, কারণ প্রকল্প বি এর বিভেদাঙ্কটা প্রকল্প এ এর তুলনায় বড়, কারণ এ এরটা ছিল 23, বি এরটা 178। এই জন্য আমরা এর তুলনায় বিটা যেহেতু বিভেদাঙ্ক বড়, তাই বি প্রকল্পটি অধিক ঝুঁকিপূর্ণ। আর 6 নাম্বার যদি আমরা বলি কোন প্রকল্পটিতে বিনিয়োগ করা উচিত, সেম উল্টাটা, যেটা ঝুঁকিপূর্ণ সেটাতে তো আমরা বিনিয়োগ করব না, তাহলে ঝুঁকি কম যেটা সেটাতে আমরা বিনিয়োগ করবো। তাহলে সেই প্রেক্ষিতে তাহলে কি বলতে পারি? প্রকল্প এ তে বিনিয়োগ, প্রকল্প এ তে বিনিয়োগ করা উচিত। প্রকল্প এতে বিনিয়োগ করা উচিত কারণ প্রকল্প এ এর বিভেদাঙ্ক ছোট। তাহলে যেহেতু প্রকল্প এ এর বিভেদাঙ্ক ছোট, তাই প্রকল্প এতে বিনিয়োগ করা উচিত। এই ছিল আজকের আলোচনার বিষয়। অর্থাৎ যদি সম্ভাবনা প্রশ্নে দেয়া না থাকে তাহলে কিভাবে আমরা, সম্ভাবনা যদি প্রশ্নে দেয়া না থাকে তাহলে কিভাবে আমরা প্রত্যাশিত আয়ের হার, আদর্শ বিচ্যুতি, বিভেদাঙ্ক, ভেদাঙ্ক বের করে সিদ্ধান্ত দিব, এই বিষয়টা আজকে আলোচনা করার বিষয় ছিল। সেটা আমি অলরেডি আলোচনা করেছিলাম। তাহলে আমরা প্রথম ক্লাসে কি আলোচনা করেছিলাম? প্রথম ক্লাসে যারা দেখেছ অথবা যারা দেখো নাই, আপলোড করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিবা। প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম যদি সম্ভাবনার হার প্রশ্নে দেয়া থাকে তাহলে কিভাবে এই রিকোয়ার্ডগুলো বের করা যায় এবং এই রিকোয়ার্ডগুলো বের করার পর কিভাবে সিদ্ধান্ত দেওয়া যায়, সেই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে। আর আজকে আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করলাম যদি প্রশ্নের সম্ভাবনার হার দেয়া না থাকে তাহলে কিভাবে 4টি রিকোয়ার্ড বের করা যায় এবং সেই 4টি রিকোয়ার্ডের আলোকে কিভাবে আমরা সিদ্ধান্ত দিতে পারি, এই বিষয়টা আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা এই দুটি বিষয় গত ক্লাসে যদি ভালোভাবে করে থাকো, তাহলে গত ক্লাসটা এবং আজকের ক্লাসটা যদি এই দুইটি টপিক যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে এই চ্যাপ্টারে আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না, কারণ এই চ্যাপ্টারটা এই দুইটা টপিকের উপর ভিত্তি করেই এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক। তোমরা এটা থেকে এখন সৃজনশীল তোমার যদি আসে কিভাবে আসবে আমি দেখাই দেবো একটু পরে, যে সৃজনশীল আসলে কিভাবে আসবে। তার আগে এইটার আলোকে একটা বাড়ির কাজ তোমরা লিখে নাও, যেটা তোমরা বাসায় করবে। এইটার আলোকে, এই আজকের আলোচনার আলোকে, এই আজকের যে টপিকটা এখন আলোচনা করলাম এই টপিকটার আলোকে বাড়ির কাজ কী থাকবে সেটা আগে তোমরা লিখে নাও। বারো, 13, 14, 15, 10%, 20%, -5%, 14%, তারপরে হচ্ছে 15%, -10%, 25%, 0%,
0%। এইটার আলোকে দেখো বছর আমাদের যদি চারটা 2012, 2013, 2014, 2015 প্রকল্প এ এর 10% আয়ের হার 20%, -5%, 14%। প্রকল্প বি এর আয়ের হার 15%, -10%, 25% এবং 0%। এই যে অঙ্কটা আমরা করলাম সেইটার আলোকে এই মানগুলোর ভিত্তিতে তুমি 6টি রিকোয়ার্ড তোমরা বাসায় কমপ্লিট করবা। আশা করি এইটার আলোকে তোমরা এই 6টি রিকোয়ার্ড তোমরা করতে পারবা। যদি এটা দেখে এটা বুঝে যদি তুমি এই 6টি রিকোয়ার্ড আবার করতে পারো, এটা তাহলে বুঝতে পারবো যে এই নিয়মের যেই নিয়মটা আছে সেটা তোমরা বুঝতে পেরেছো এবং সেইখানে আর তোমাদের এই চ্যাপ্টারে এই নিয়মের কোনো অঙ্ক আসলে সেখানে কোনো প্রবলেম হবে না। আর গত ক্লাসেরটা তো আমরা অলরেডি গত ক্লাসে আলোচনা করেছিলাম। এই 2টি নিয়ম যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্কগুলো তোমাদের শেষ হয়ে যাবে। আশা করি তোমরা এই 2টি ক্লাস ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে নক করবা, আমি তোমাদেরকে ফোনেও সমাধান করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে। এখন আমরা এটা তোমরা একটু উঠে নাও। উঠে নেওয়ার পরে এখন আমরা আরও একটি নিয়ম আলোচনা করব। ওকে, দ্রুত উঠায় নাও। সবাই উঠিয়েছ? ওকে, যদি সবাই উঠিয়ে থাকো এখন আমরা দেখব আরেকটি নিয়ম। তাহলে এটা কিন্তু বাড়ির কাজ তোমাদের। ওকে, এটা বাড়ির কাজ রইল, এটা তোমরা বাসায় করে নিবা, এই অঙ্কটা বাসায় করে নিবা। এখন আমরা আরেকটি অঙ্ক আলোচনা করব, আরেকটি নিয়ম। তাহলে তোমাদের গত ক্লাসে যে নিয়মটা আলোচনা করেছিলাম আর আজকে যে নিয়মটা আলোচনা করেছিলাম, এই 2টা নিয়ম খুব ইম্পর্টেন্ট। আরেকটা নিয়ম আছে, এই 3টা নিয়ম তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারলে এই চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে তোমাদের। ওকে, আরেকটা নিয়ম এখন আলোচনা করব আমরা। দুটি সিকিউরিটির তথ্যাবলী নিম্নরূপ। দুটি সিকিউরিটির তথ্যাবলী নিম্নরূপ। সিকিউরিটি এ, সিকিউরিটি বি। আয়ের হার, আদর্শ বিচ্যুতি, ভার অনুপাত, বিনিয়োগ অনুপাত অথবা ভার, সহসম্বন্ধ, সহসম্বন্ধ। খেয়াল করো, সিকিউরিটি এর আয়ের হার আমি ধরে নিলাম 20%, সিকিউরিটি বি হচ্ছে 15%। আদর্শ বিচ্যুতি ঝুঁকি হচ্ছে এটা 8%, এটা হচ্ছে 5%। ওকে, বিনিয়োগের অনুপাত, এটাতে তুমি বিনিয়োগ করবা 60%, এটাতে বিনিয়োগ করবা 40%। সহসম্বন্ধ হচ্ছে প্লাসের 0.75। এই যে উদ্দীপক, এটা একটা উদ্দীপকের মতো মনে করো যে দুটি সিকিউরিটির তথ্যাবলী দেওয়া আছে। দুটি সিকিউরিটির তথ্যাবলী কি? সিকিউরিটি এ এর আয়ের হার মানে গড় আয়ের হার আর বার এ, সিকিউরিটি বি এর আয়ের হার তার মানে গড় আয়ের হার আর বার বি, আদর্শ বিচ্যুতি এ এর 0.08 মানে সিগমা এ, আদর্শ বিচ্যুতি বি এর সিগমা বি 5%, বিনিয়োগের অনুপাত প্রথমটাতে 40%, পরেরটাতে 60%, আর সহসম্বন্ধ মানে কো রিলেশন হচ্ছে 0.75। ওকে, এখন তোমাকে যে জিনিসটা লাগবে, এখন আমাদের করতে হবে 1 নম্বর পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো। আয়ের হার নির্ণয় করো। 2 পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করো। পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো, পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করো। 3 সহসম্বন্ধ প্লাসের 0.50 মাইনাসের 0.50 হলে পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করো। এই রিকোয়ার্ডগুলো আমরা এখন করব।
পোর্টফোলিও আয়ের হার নির্ণয়, পোর্টফোলিও ঝুঁকি নির্ণয়। সহসম্বন্ধ একবার 0.50 হলে আরেকবার সহসম্বন্ধ মাইনাসের 0.50, প্লাসের 50 যদি হয়, আরেকবার যদি মাইনাসের 0.50 হয়, তাহলে পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করো। ওকে, তাহলে আমাদের পোর্টফোলিও আয়ের হার নির্ণয়, পোর্টফোলিও ঝুঁকি নির্ণয়, সহসম্বন্ধ যদি একবার 0.75 আছে, এটা যদি প্লাসের 0.50 হয়, আরেকবার মাইনাসের 0.50 হয়, তাহলে পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করো। এখন এটা করার জন্য আমাদের দেওয়া আছে কি কি সমাধান আমরা করতেছি, দেওয়া আছে। আমরা এখন সমাধানে যাচ্ছি। দেওয়া আছে কি কি বলো? আয়ের হার মানে আর বার এ কত? আর বার এ 0.20, আর বার বি 0.15, সিগমা আদর্শ বিচ্যুতি সিগমা এ 0.08, সিগমা বি 0.05, বিনিয়োগের অনুপাত ডব্লিউ এ 0.60, ডব্লিউ বি 0.40, সহসম্বন্ধ সিওআর এবি একসাথে মিলে 0.75। এই 5টি মান আমাদের প্রশ্নে, 60টি মান দেওয়া আছে। আয়ের হার মানে গড় আয়ের হার, আর বার এ 0.20, আর বার বি 0.15, আদর্শ বিচ্যুতি মানে সিগমা এ 0.08, সিগমা বি 0.05, বিনিয়োগের অনুপাত ডব্লিউ এ 0.60, ডব্লিউ বি 0.40, আর কোরিলেশন মানে সহসম্বন্ধ 0.75। এই রিকোয়ার্ডগুলোর আলোকে এখন আমরা প্রশ্নগুলো আমি এখন করব। 1 নম্বরটা কি বলেছে? এক নম্বর কি বলেছে? 1 নম্বর বলছে পোর্টফোলিও আয় নির্ণয়। পোর্টফোলিও আয়, পোর্টফোলিও আয় মানে আর বার পি বলা হয় এটাকে, আর বার পি নির্ণয় করব। তাহলে আর বার পি হবে কিভাবে? আর বার এ ইন্টু ডব্লিউ এ যোগ আর বার বি ইন্টু ডব্লিউ বি, আর বার এ ডব্লিউ এ আর বি আর বার বি যোগ করলে পোর্টফোলিও আয় বের হবে। তাহলে আর বার এ কত? 0.20 ইন্টু ডব্লিউ এ কত? 0.60 যোগ আর বার বি কত? 0.15, ডব্লিউ বি মানে দ্বিতীয়টার ভার কত? 0.40। তার মানে 20% তুমি আয় করো, সেইখানে বিনিয়োগ করছো তোমার টোটাল টাকার 60%। 15% যেই জায়গা থেকে আয় করো সেখানে বিনিয়োগ করছো তোমার টোটাল টাকার 40%। তাহলে এটা কত? 6 দুগুণে 12 যোগ 4 15 60, 06, তাহলে 0.18, 18% এভারেজ আয়ের হার বা 18%। তাহলে 18% হচ্ছে তোমার পোর্টফোলিও আয়, মানে দুইটার মিলে, একটাতে 20 আর একটাতে 15, এভারেজ করলে কিন্তু 17.5, 15 আর 20 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 17.5। কিন্তু না, তুমি তো সমান বিনিয়োগ করো নাই, তোমরা বিনিয়োগ করছো একটাতে 60%, একটাতে 40%। ওইটাকে যদি আমি ওয়েটেড এভারেজ করতে চাই, ওয়েট আর এবার আয় গুণ করে যোগ করলে সেই রেজাল্ট হয় 18% বা 0.18। ওকে, আসো এখন আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট। 2 নম্বর রিকোয়ারমেন্ট করার আগে তোমাকে যেই রিকোয়ারটা সহসম্বন্ধ সিও আর দেওয়া আছে সেইখান থেকে সিও বিটা বের করে নিতে হবে। তাহলে আমরা জানি যে একটা সূত্র আমাদের একটু জানতে হবে, সিও আর এর সূত্র। সিও আর এবির সূত্র হচ্ছে সিও ভি এবি ডিভাইডেড বাই সিগমা এ ইন্টু সিগমা বি। এটা সিও আর এবির ফর্মুলা। তাহলে সিও আর এবির মান হচ্ছে 0.75, সিও বিটা নাই, সিও বিটা বের হবে। এটা বের করার দরকার হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি করার জন্য সিও বিটা লাগবে, তাই এই কাজটা আমরা করে নিলাম। 0.08 ইন্টু 0.05, তাহলে বজ্র গুণন করলে সিও ভি এবির মানটা হবে, 3টা গুণ করো, 0.75 ইন্টু 0.08 ইন্টু 0.05, 0.003003 এটার ভিত্তিতে এখন আমরা শুধু পোর্টফোলিও ঝুঁকিটা করব। পোর্টফোলিও ঝুঁকি এটা করলাম কেন? এটা করলাম পোর্টফোলিও ঝুঁকি করতে গেলে এটা কাজে লাগবে, তাই এটা আমরা আগে বের করলাম। এখন আমার চাইছে পোর্টফোলিও ঝুঁকি, তাহলে আমি বলবো পোর্টফোলিও ঝুঁকি সিগমা পি। সিগমা পি এর সূত্রটা একটু দেখো। ওকে, সিগমা পি এর সূত্রটা কি? সিগমা পি ইকুয়াল টু রুটের ভিতরে সিগমা এ স্কোয়ার ডব্লিউ এ স্কোয়ার যোগ সিগমা বি স্কোয়ার ডব্লিউ বি স্কোয়ার যোগ 2 ইন্টু ডব্লিউ এ ইন্টু ডব্লিউ বি ইন্টু সিও ভি এ বি। তাহলে এই যে এখানে সিও বি এ বিটা লাগে, তাই আমরা সিও বি এ বিটা প্রথমে আমরা বের করে নিলাম।
আর না হয় এটা আমরা বের করার কোনো প্রয়োজন ছিল না। তাহলে এটা আমরা সূত্র ফেলাবো এখন। মান অলরেডি সবার রেডি আছে। সিগমা এ 0.08, এটা কি স্কোয়ার, ডব্লিউ এ 0.60 স্কোয়ার, সিগমা বি 0.05 স্কোয়ার, ডব্লিউ বি 0.40 স্কোয়ার, 2 ইন্টু 0.60 ইন্টু 0.40 ইন্টু সিউভিএবি। সিউভিএবির মানটা হচ্ছে 0.003। ওকে, এখন এটাকে আমরা যদি রুট করি, এইটুক একসাথে করে ফেলবো। 0.08 স্কোয়ার ইন্টু 0.60 স্কোয়ার, একসাথে রেজাল্ট যদি হয় 0.002304 যোগ 0.05 স্কোয়ার ইন্টু 0.40 স্কোয়ার, 0004। ওকে, তারপরে হচ্ছে 2 ইন্টু 0.60 ইন্টু 0.40 ইন্টু 0.003, 00144। এই তিনটা পার্ট, একটুক একটা পার্ট, এইটুক একটা পার্ট, এইটুক একটা পার্ট, তিনটা পার্টে কিন্তু পোর্টফোলিও ঝুঁকি বের হয়। কয়টা পার্টে? তিনটা পার্টে। একটা হচ্ছে সিগমা এ স্কোয়ার, ডব্লিউ এ স্কোয়ার একটা পার্ট, সিগমা বি স্কোয়ার, ডব্লিউ বি স্কোয়ার আরেকটা পার্ট, 2 ইন্টু ডব্লিউ এ ইন্টু ডব্লিউ বি ইন্টু সিউবিএবি। তিনটা পার্টে আমাদের যদি বের করি, তিনটা পার্টে এই রেজাল্টটা বের হয়। এখন এটাকে একসাথে আমরা যোগ করব। যোগ 0004 যোগ 2304, 004144, 004144। এটাকে রুট করলে হয়ে যাবে 0.0644 বা 6.44%। এই ছিল পোর্টফোলিও ঝুঁকি, 6.44%। ওকে, পোর্টফোলিও ঝুঁকি আমাদের বের হলো কত? 6.44%। তাহলে আমরা দেখলাম পোর্টফোলিও ঝুঁকি আমাদের অলরেডি বের হলো। পোর্টফোলিও আয় বের হয়েছে 18%, পোর্টফোলিও ঝুঁকি বের হয়েছে 6.44%। ওকে, এখন আমরা দেখব 2 নম্বর রিকোয়ারমেন্ট। 3 কি বলেছে? 3 বলেছে, 3টা তোমরা নিজেরাই করতে পারবা। সহসম্বন্ধ প্লাসের 0.50 হলে, এই মানটা যদি প্লাসের 0.50 হয়, কোথায় চেঞ্জ হবে একটু খেয়াল করে দেখো। এই মানটা যদি 0.50 হয়, তাহলে এই মানটা পরিবর্তন হবে। এই মানটা পরিবর্তন হলে এই জায়গাটাতে পরিবর্তন হবে। এই জায়গাটাতে পরিবর্তন হলে এই মানটা পরিবর্তন হবে, এইটা পরিবর্তন হবে, রেজাল্ট পরিবর্তন হবে। তাহলে পোর্টফোলিও ঝুঁকি এই কাজটা একবার, এইটা 0.50 ধরে, প্লাসের 0.50 ধরে এই কাজটা আরেকবার করতে হবে 3-এর ক নামে। 3-এর খ হবে, এইটা যদি মাইনাসের 0.50 ধরি, এই রেজাল্টটা মাইনাসের আসবে। বজ্র গুণন করলে কত আসবে? 0.50 ইন্টু 0.08 ইন্টু 0.05, তাহলে এই মানটা 0.002 আসবে। তাহলে এটা যদি 0.50 হয়, এই যেটা 0.50 হলে এই মানটা হবে সিউভির মানটা, সিউভিএবি হবে 0.08 ইন্টু 0.05, তার মানে সিওভিএবিটা হবে 0.002। তাহলে 0.002 একবার প্লাসের ধরে, এই জায়গাতে 0.002 ধরে একবার একটা করব, আর একবার মাইনাসের 0.002 ধরে আরেকবার করব। মাইনাসের করলে এটা প্লাসের পরিবর্তে মাইনাস হয়ে যাবে, এই কারণ এখানে যদি মাইনাস থাকে, মাইনাসের প্লাসে গুণ করলে মাইনাস। তাহলে এই মানটা আমরা একবার প্লাসের 0.002 ধরে একবার করব, মাইনাসের 0.002 ধরে একবার করব। ওকে, করার পর আমাদের যে রেজাল্ট চলে আসবে, আমাদের কি পোর্টফোলিও ঝুঁকি আরও 2টা আসবে। আবারও বলছি, সবাই কি বুঝতে পেরেছ? এই যে 0.50, এই মানটা যদি প্লাসের 0.50 হয়, তাহলে এটা হয়ে যাবে 0.002 বজ্রগুণন করলে। তাহলে এই মানটা 0.002 ধরে একটা অঙ্ক করব, আর একবার এটা মাইনাসের 0.50 হলে, এটা মাইনাসের 0.50 হলে এটা মাইনাসের 0.002 হবে। তখন এখানে আবার আরেকটা রেকর্ড, এটা মাইনাসের 0.002 দিয়ে এইখানে আরেকটা রেকর্ড করব। এটা পারবো না আমরা সবাই? ইয়েস। তাহলে এটা যদি আমরা সবাই পারি, এখন আমরা আরেকটা হোমওয়ার্ক দেব, তাহলে শেষ। আজকের ক্লাস এখানেই শেষ করব আরেকটা হোমওয়ার্ক দিয়ে। সর্বশেষ আরেকটি হোমওয়ার্ক, এটা 10%, এটা 8%, এটা 5%, এটা 2%, এটা 0.40, এটা 0.60, ওকে, এটা 0.60, আর এটা প্লাসের 0.75, মাইনাসের 0.40। ওকে,
দেখো তো পারবা কিনা। আবার এটা সেম, আমি শুধু মানগুলো একটু চেঞ্জ করলাম, তোমরা যাতে বাসায় প্র্যাকটিস করতে পারো। এটা একবার 10% পোর্টফোলিও, এটা 10%, এটা 15%, এটা 5%, এটা 2%, এটা 0.40, এটা 0.60, এটা হচ্ছে 0.60 করে একবার এই দুইটা রিকোয়ার্ড করবা। তারপরে এই মানটা 0.75 দিয়ে একবার করবা, মাইনাসের 0.40 দিয়ে আবার শুধু পোর্টফোলিও ঝুঁকি বের করতে হবে। ঠিক আছে? ওকে, এই পর্যন্তই ছিল। আমরা 3টি নিয়ম তোমাদেরকে আলোচনা করেছি। গত ক্লাসে 1টি নিয়ম আলোচনা করেছিলাম, আজকে আমি 2টি নিয়ম আলোচনা করছি। আশা করি এই 3টি নিয়ম যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম থাকবে না। আশা করি তোমরা এই চ্যাপ্টার বাসায় তোমরা সবগুলো অঙ্কই তোমরা করতে পারবা। সেই পর্যন্ত ভালো থেকো তোমরা। আর দ্রুত যেন আমাদের এই মহামারী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা আমাদের ক্যাম্পাসে ফিরে যেতে পারি, সেই দোয়া করবা আল্লাহ রব্বুল আলামিনের কাছে। এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।